সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1151তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে ফিয়াসের জীবনের এক তাজ্জব ভয়ঙ্কর রকম বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল সাগরের তলদেশে জলপরীর সঙ্গে করে 5 বছর সংসার। এই গল্পটা বরিশালের প্রত্যন্ত এলাকার, বরিশালের কোনো এক সাগর ঘেঁষে এক গ্রামের আজ থেকে বহু বৎসর আগের রূপকথার মতো সাজানো এক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আমি সবার কাছে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই পিয়াসের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকেই আমার মুখে শুনবেন এবং গল্প শেষে পিয়াস ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ পিয়াস, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে সাগর ঘেঁষা কোনো এক ছোট্ট গ্রামে, এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন জেলে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা নদীতে মাছ ধরে এবং সমুদ্রে মাছ ধরে আমার বাবা যে পরিমাণে টাকা ইনকাম করে তাই দিয়ে আমাদের পরিবারটা চলে। আমাদের পরিবারে বেশিরভাগ মানুষগুলোই অশিক্ষিত বা অর্ধশিক্ষিত, তারা কেউ ওভাবে পড়াশোনা করেনি, যার কারণে ছোটোবেলা থেকে আমি নিজেও অনেক দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি। ছোটোবেলা থেকে আমার বয়স যখন মোটামুটি একটু বড় হয়, তখন থেকে আমি আব্বুর সাথে সমুদ্রে গিয়ে মাছ ধরি। একটা বড় বিষয় কি জানেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ছোটোবেলা থেকে আমার বাবা সবসময় যখনই মাছ ধরতে যাইতো আমাকে সাথে করে নিয়ে যাইতো। আমার বাকি ভাই যারা আছে তাদেরকে সাথে করে না নিলেও বাবা প্রতিদিন রাতে মাছ ধরার সময় আমাকে সাথে করে নিয়ে যেত। আমি আমার মায়ের মুখে শুনেছিলাম, বাবা বলতো যে যেদিন আমি আমার বাবার সাথে ট্রলারে সাগরে মাছ ধরতে যাব, সেদিন নাকি আমার বাবা প্রচণ্ড মাছ পায়, অনেক মাছ পায়, এবং আমি যেদিন যাব না ওই দিন আমার বাবা মাছ পায় না। এটা জানি আমার সাথে এক বড় ভাগ্য, আমার আব্বা বলে। এবং আমি মানুষটাও আমার নিজের বর্ণনা দিতে গিয়ে বলি, আমি আসলে দেখতে শুনতে একটু ব্যতিক্রম ধর্মী মানুষের মতো। এই সমাজের 8-10টা সাধারণ মানুষের জীবনযাত্রা বা চলাফেরা যেরকম, আমার চলাফেরা বা আমি দেখতে ঠিক সেরকম ছিলাম না। আমার মুখমণ্ডলটা অনেকটা বড় ছিল এবং আমার মুখের যে মুখটা অনেক বড় ছিল, ইভেন আমার শরীরে অনেক ধরনের আপনার ধরেন মাছের মতো আঁশ পাওয়া যেত, যেটা একেবারে ছোট আপনার ছোট মাছের মধ্যে যে আঁশগুলো থাকে এরকম মাছের আঁশ পাওয়া যেত আমার শরীরের মধ্যে। তো এই জন্য অনেকে আমাকে দুষ্টুমি করে আমাকে মাছ বলেও ডাকতো। তো আমি নাকি মাচ্চা এমন করে আমাকে ডাকা হতো। যাই হোক, এই নিয়ে আমি কোনো কিছু মনে করতাম না, যেহেতু বাবার সাথে ট্রলারে মাছ ধরে আমার জীবন জীবিকা চলতো। সেক্ষেত্রে মানুষ আমাকে মাছ বলক আর মাচ্চা বলক, এতে আমার কোনো কিছু যায় আসে না। এরকম করে অশিক্ষিত একটা ছেলে আমি ওই জেলে পরিবারে আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। এমন করতে করতে আমি মোটামুটি যখন বড় হই, তখন আমি একটা খবর শুনতে পাই যেটা আমাকে অনেক বেশি কষ্ট দেয়, এবং যেই কষ্টের কারণে আমার হৃদয়টা যেন ফেটে যায়। আমি জানতে পারি আমি যাকে বাবা করে ডাকছি বা যাকে আমি মা বলে ডাকছি, যে ভাই বোনদের সাথে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, তারা মূলত কেউই আমার ভাই বোন না এবং তারা কেউই আমার বাবা মা না। আমি শুনেছিলাম কোনো এক বন্যার সময় নাকি সকালবেলা আমি বড় এক ডেকসিতে বাসতে করে সমুদ্র থেকে আসতেছিলাম, এবং সেই বাসা আমার বাবা নাকি দেখেছে, এবং বাবা আর আমার বড় ভাই দেখতে পেল আমি এরকম করে ডেকসি দিয়ে ভাসতে আসতেছি। তখন আমাকে আনা হলো এবং আমার বয়স নাকি তখন একেবারে কম ছিল, একটা লাল কাপড় পেঁচানো ছিল আমার শরীরের মধ্যে। আমার পরিবারের মানুষগুলো বলতে থাকলো যে মনে হচ্ছে আমি নবজাতক কোনো এক শিশু, আমি জন্ম হয়েছিলাম কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে এরকম করে বন্যা কবলিত কোনো এক এলাকাতে, এবং সেই বন্যা কবলিত এলাকাতে আমি মারা যাব এই ভয়ে আমার মা হয়তো ডেকচি করে পাতিলার মধ্যে আমাকে রেখে সাগরের মধ্যে ছেড়ে দিয়েছে। এরকমটাই আমার মা বা আমার এলাকার অন্য লোকজনেরা মনে করত। এমন করে সাগর জলে ভাসতে আমি একটা সময় আজ যাদেরকে বাবা মা বলি তাদের কাছে আমি আসি। সত্যিকার অর্থে আমি জানি না কে আমার জন্মদাতা বাবা আর কে আমার জন্মদাতা মা। এটা জানার পরে আমার খুব কষ্ট হয়, কিন্তু কষ্ট হওয়ার পরেও
এখন যারা আমার বাবা মা আছে তারা আমাকে অত্যাধিক ভালোবাসে। আমার ওই কষ্টটাকে তারা তাদের ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেয়। আসলে মূলত আমি মনে করতাম যে এরা সম্ভবত আমার আপন বাবা মা। যখন জানতে পারি এরা আমার আপন বাবা মা না, এতে আমি খুব মর্মাহত হই, কষ্ট পাই। আর আমার ওই আপন বাবা মাগুলো তখনই আমাকে আরও বেশি ভালোবাসতে শুরু করে। এটা সত্যি, আমি তাদের ঘরের সন্তান না হলেও তারা আমাকে ছোটোবেলা থেকে অনেক আদর আর ভালোবাসা দিয়ে বড় করে। তাদের আদর আর ভালোবাসার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। নিজের সন্তান না বলে তারা কোনোদিনও আমাকে অবহেলা করেনি, আমাকে অনাজ্ঞা করেনি। সবসময় আমাকে তাদের নিজের সন্তানের মতো করেই, পেটের সন্তানের মতো করেই আদর যত্ন করে বড় করে। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই, এবং অনেকটাই বড় হয়ে যাওয়ার পরে আমি ট্রলার দিয়ে এত পরিমাণের মাছ ধরতাম যে আমি শুধুমাত্র মাছ বিক্রি করে আমার গোটা পরিবারটাকে, মানে আমাদের ওই পরিবারটাকে আমি অনেক উন্নতির শিখরে পৌঁছাই। আমার পরিবারে অনেক অভাব ছিল, অনেক অনটন ছিল, এবং আমার যে বড় ভাইয়া ছিল উনিও আসলে তেমনভাবে কাজকাম করতে পারতো না, বা তিনি তেমন করে কাজকাম করতোও না। আমি অনেক বেশি মাছ ধরি এবং সেই মাছ বিক্রি করে আমার যে একেবারে ছোট বোনটা আছে, আমার ছোট বোনের বিয়ে দেই, এবং বড় ভাইদেরকে সবাইকে আমি মোটামুটি ব্যবসা বাণিজ্য ধরাই দিই। আব্বা আমাকে বলে আমি আব্বার পেটের, মানে আমি আব্বার ঘরের সন্তান না হয়েও আমি সন্তানের চেয়ে ওই পরিবারের জন্য অনেক বেশি কিছু করি, যার জন্য আমার আব্বা আম্মা আমাকে উভয়ে ভালোবাসে। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। তো আমি বড় হবার পরে আমি যেহেতু দেখতে শুনতে একটু অস্বাভাবিক ছিলাম, আমার চেহারা অনেকটা অন্যরকম ছিল, অনেক লম্বা একটা চেহারা ছিল, এবং আমার শরীরে মাছের আঁশ উঠত। তো এই বিষয়টা নিয়ে না গ্রামের মধ্যে আমাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা রটে, এবং অনেকেই জানে আমি যাদের ঘরে বড় হচ্ছি মূলত আমি তাদের সন্তান না, আমি তাদের কেউ না। এইটা জানার পরে অনেকেই তখন ভিন্নভাবে আমার দিকে তাকায়। আমাকে নিয়ে অনেক রকমের কল্পনা জল্পনা অনেকের মাঝে থেকে থাকে। কেউ মনে করে আমি জলপরীর সন্তান, আবার কেউ মনে করে সাগর দেশে, সাগরের তলদেশ থেকে আমি বাঁচতে বাঁচতে পৃথিবীতে এসেছি। অনেকে আমাকে এরকমও হতো যে আসলে এইটা একটা সময় অনেক প্রচলিত হয়ে যেত যে অনেক মহিলারা, অনেক মানুষরা আমার কাছ থেকে পানি পড়া নেওয়ার জন্য আসতো। কিন্তু আমার বাবা মা দুজনেই অনেক স্ট্রেট ফরওয়ার্ড মানুষ ছিলেন। তারা এই ধরনের কুসংস্কার বা কুনীতি বিশ্বাস করতেন না, যার জন্য তারা সবাইকে বকাঝোকা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তারা যদি চাইতো আমাকে বন্ড বাবা তৈরি করে অনেক বেশি টাকায় ইনকাম করতে পারত, কিন্তু আমার বাবা মা এই জিনিসটাকে কখনোই আশ্রয় প্রশ্রয় দেয়নি। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই, এবং আমি যখন প্রাপ্ত বয়স্ক হই তখন আমার পরিবারের মানুষগুলো সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে। আমার বড় ভাই যে দুজন আছে তারাও বিয়ে করে ফেলে, আমার বড় বোনেরও বিয়ে হয়ে যায়। তো পরিবারের মধ্যে শুধু অবিবাহিত আমিই ছিলাম। কিন্তু যেখানে আমার জন্য মেয়ে দেখা হয়, বা যেই পরিবারে আমাকে বিয়ে করানোর জন্য যাওয়া হয়, সবাই জানে আমি অনেক টাকা পয়সা আছে, আমার অনেক ভাগ্য আছে, আমি ট্রলারে অনেক বেশি মাছ ধরতে পারি, আমার ভাগ্য অনেক ভালো। কিন্তু আমি দেখতে শুনতে খুব একটা ভালো না, এবং আমার শরীরে মাছের আঁশ ওঠে। এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে বা এই জিনিসগুলো দেখে আসলে কেউই আমার কাছে তার কন্যাকে বিয়ে দিতে রাজি হয় না। মানে আমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য এটাতে কেউ রাজি না। এমনি আমি অনেক ভালো, দেখতে শুনতে ভালো, কথাবার্তা ভালো, এবং আমার অনেক টাকা আছে, সবই ঠিক আছে, কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমি পারফেক্ট না। এই জন্য কেউই আমার কাছে কোনো কন্যা সন্তান বিয়ে দিতে চাইতো না, বা মেয়ে বিয়ে দিত না। তো এরকম করতে করতে আমার আব্বা তখন ঘুরেফেরা করতে করতে আমাদের গ্রাম থেকে বেশ দূরের কোনো একটা গ্রামে একটা মেয়েকে আমার জন্য ঠিক করে, যে মেয়েটার নাম ছিল মাহি আক্তার। তো ওই মেয়েটাকে আমাকে বিয়ে করানোর জন্য আব্বু তখন সেখান থেকে ঠিক করে আনে। তা মেয়েটাও দেখতে শুনতে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল, তার গায়ের রং অনেক ফর্সা ছিল এবং ভালোই ছিল। আমাদের এলাকাতে আসলে এরকম সুন্দরী মেয়ে নাই। দূরের ওই বিনদেশি মেয়েটাকে তখন এতটাই সুন্দর লাগতেছিল। আমার আব্বা আম্মা আমি সহ আমার বড় ভাই আর বড় বোন তখন মেয়ে দেখার জন্য যাই। মেয়ে দেখে এক দেখাতেই মেয়ে আমার পছন্দ হয়। ঘটনাটা আজ থেকে বহু বছর আগে। ঠিক ওভাবে যেভাবে বিয়ের কথাবার্তা ঠিক করে ওভাবেই বিয়ের কথাবার্তা ঠিক করা হয়, এবং বিয়ের কথাবার্তা দিন তারিখ ঠিক করে পরে আমরা তখন বাড়িতে আসি। এবং বাড়িতে আসলে পরে আমার পরিবারের মানুষরা তখন অনেকেই, আমাদের এলাকার লোকজনকে আমরা দাওয়াত করি, যেহেতু গ্রামীণ বিয়ে হবে ওভাবে দাওয়াত করা হয়। তারই মাঝে আমাদের গ্রামের কে জানি মেয়ের পরিবারের কাছে গিয়ে বলে দেয় যে আমার এই সমস্যা আছে, আমার শরীর থেকে মাছের আঁশ ওঠে, ইভেন আমি এই পরিবারের সন্তান না, আমি ছোটোবেলায় আপনার পাতিলাই করে ভাসতে ভাসতে আসছি। এইরকম কথাবার্তাগুলো আমার শ্বশুর বাড়িতে তখন জানিয়ে দেওয়া হয়। তো আমার শ্বশুর শাশুড়ি তারাও আমাকে অনেক দেখে বা তারাও আমাকে অনেক ভালোবাসে। তো দেন তারা এই কথাগুলো কানে নেয় না। তারা বলে যেমনই হোক বা ছেলে যেমনই হোক আমরা ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দেবো, যেহেতু আমাদের কথাবার্তা হয়ে গেছে।
আর ওই সময়টাতে কি ছিল জানেন, আপনার কথা দেওয়াটা অনেক মূল্যবান ছিল। এখনকার তো ধরেন মানুষ একটা কথা দিয়ে একটু পরেই কথা ফিরিয়ে নেয়, দেওয়া কথা রাখে না বা কথার কোনো মূল্যায়ন করে না। কিন্তু ওই সময়টাতে দেখা যেত যে কেউ যদি কাউকে কথা দিত তবে সেই কথা অক্ষরে অক্ষরে পালন করত, মানে কথা দিলেই কথা রাখার চেষ্টা করতো, এমন একটা অবস্থা ছিল। তো মেয়ের পরিবার যেহেতু কথা দিয়ে ফেলেছে আমার কাছে তাদের কন্যা সন্তানকে বিয়ে দিবে, দেন তারা তখন আর মানে তাদের কন্যাকে বিয়ে দিবে, এই জন্য তারা আর পিছপা হলো না। আমার গ্রামের মানুষ শত খোঁজ করার পরেও, উল্টাপাল্টা বলার পরেও ওই পরিবারেই তখন খুব আনন্দ ফুর্তি অনুসারে আমার তখন বিয়ে হয়। আমি তখন মাহি আক্তারকে বিয়ে করে আমার পরিবারে নিয়ে আসি। এটা সত্য যে মাহিকে বিয়ে করার পর থেকে মাহি আসলে আমার সাথে অ্যাডজাস্ট হতে পারতেছিল না, মানে আমার সাথে থাকতে পারতেছিল না। ও সবসময় বলতো আমার গায়ে নাকি মাছের গন্ধ। আসলে ভাই এটা ছোটোবেলা থেকে, এটা কি আমি আসলে এই যে ট্রলারে গিয়া মাছ ধরি, সবসময় সাগরে থাকি, এই জন্যই কি এই মাছের গন্ধ, নাকি অন্য কোনোভাবে আমার শরীরে মাছের গন্ধ, এটা না বুঝতে পারি না। কিন্তু সবাই বলে আমার গায়ে নাকি মাছের গন্ধ আসে, মানে কাঁচা মাছের গন্ধ আসে। এই জন্য মাহি আমার সাথে ঘুমানোর সময় সবসময় শরীরে আতর দিয়া ঘুমাইতো এবং ঘরের মধ্যে বিভিন্ন ধরনের আগরবাতি জ্বালায় রাখতো, এমন একটা অবস্থা ছিল। তো ঘরে যখন ও আগরবাতি লাগিয়ে ঘুমাইতো আমার তখন অনেক খারাপ লাগতো, অনেক ভয় লাগতো যে কী ব্যাপার, আগরবাতি লাগিয়ে ঘরে ঘুমাবে কেন। তো ও বলতো আমার গায়ে মাছের গন্ধ এবং ওই মাছের গন্ধের জন্যই ও আগরবাতি ব্যবহার করে। এমন করতে করতে আমার দিন রাত আর রাতগুলো কাটতেছে, এভাবে সময়গুলো কাটতে কাটতে তো মাহির ঘরে কিন্তু কোনো সন্তানাদি হয় না। আমি দীর্ঘ প্রায় 1 বৎসরের মতো সংসার করি, কিন্তু 1 বৎসর জীবনে আমার বউয়ের ঘরে কোনো সন্তান হয় না। আমার বড় যে ভাইয়েরা বিয়ে করেছে বা আমার বড় যে বোনের বিয়ে হয়েছে সবারই সন্তানাদি আছে, সবারই ফ্যামিলি আছে এবং সবাই মোটামুটি অনেকটা ভালো আছে, বাট আমার কোনো সন্তানাদি হয় না। এবং সন্তান না হওয়ার কারণে আমার মা তখন করে কি, আমার বউকে নিয়ে মানে মাহিকে নিয়ে আমাদের এলাকাতে বিভিন্ন ধরনের কবিরাজের শরণাপন্ন হয়। অনেক কবিরাজের কাছে যায় এবং কবিরাজের কাছে গেলে পরে কোনো কবিরাজে বলে না যে আমার বউয়ের ঘরের মানে সন্তান কেন হচ্ছে না, এর কোনো সঠিক ব্যাখ্যা কোনো কবিরাজে দিতে পারে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে এরকম করতে করতে আমি প্রায় 2 বৎসরের মতো মাহির সাথে সংসার করি। এবং 2 বছর পরে মাহির পরিবার আস্তে আস্তে করে আমার এলাকার লোকজনের সাথে কথা বলতে বলতে তারা একটা বিষয় শিওর হয়ে যায় যে মাহির গর্ভে কখনো সন্তান হবে না, মানে মাহি কখনো আমার সন্তান হবে না, মাহি কখনো আমার সন্তানের মা হবে না। অ্যান্ড এই জিনিসগুলো মাহির পরিবার থেকে মানে মাহির পরিবারে মানুষ তখন বুঝে যায় এবং তারা তখন মাহিকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগে যে না, এই পরিবারে তারা রাখবে না, যেহেতু তাদের মেয়ের ঘরে কোনো সন্তানাদি হচ্ছে না এবং আমার অনেক বদনাম। আর মাহির মুখেও তারা শুনেছে আমার শরীরে কাঁচা মাছের গন্ধ আসে, আমার শরীরে মাছের আঁশ উঠে এবং আমার চেহারা দেখতেও কিছুটা আপনার ভয়ঙ্কর আকৃতির। মানে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে তারা তখন সিদ্ধান্ত নিল যে না, তারা আমাকে এই পরিবার থেকে মানে মাহিকে এই পরিবার থেকে তারা নিয়ে যাবে, এই পরিবারে তারা রাখবে না। কিন্তু কোনোভাবেই আমি কাউরে বুঝাইতে পারলাম না যে আমি মাহিকে অনেক ভালোবাসি, ও চলে গেলে আমি খুব কষ্ট পাবো, এটা কেউই বুঝলো না। এবং মাহিকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য সবাই তখন উঠে পড়ে লাগলো। আমার মা আমার বাবা তারা মাহির পরিবারকে খুব বোঝাচ্ছে যে না, মেয়েটাকে এভাবে নিয়েন না, আমার ছেলে মেয়েটাকে অনেক ভালোবাসে এবং এইভাবে মেয়েটাকে নিলে আমার ছেলে কান্নাকাটি করবে বা ঝামেলা হবে। কিন্তু তারা কেউ কোনো কথা শুনলো না, তারা মাহিকে নিয়ে চলে গেল। এবং মাহিকে নিয়ে চলে যাওয়ার পরে আমি তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়লাম। আগের মতো করে ট্রলারে মাছ ধরতে যাই না, মানে কান্নাকাটি করি। এরকম করতে করতে একদিন হলো কি, আমি সাগর পাড়ে মাছ ধরতেছি, মানে সাগরে মাছ ধরতেছি, অনেক রাত জাল ফেলেছি মাছ ধরার জন্য। তো ওই দিন আমি একা একাই মাছ ধরি, আমার সাথে কেউ ছিল না, আমি একাই জাল ফেলে মাছ ধরার জন্য। তো এরকম করতে করতে হঠাৎ করে আমার জালের মধ্যে একটা ভিন্ন আকৃতির একটা জিনিস ওঠে, যেটা হচ্ছে একটা ছোট পুতুলের মাথার মতো ছিল, মানে একটা ছোট পুতুলের মাথার মতো, কিন্তু এইটা অনেকটা পাথরের মতো, মানে অনেকটা পাথর দেখতে কিছুটা, এবং এইটা পুরো জলজল করতেছে, মানে মনে হয় দেখে কোনো হীরার টুকরা, মানে পাথরের মতোই দেখাচ্ছে, বাট মনে হচ্ছে যে এটা কোনো একটা হীরার টুকরা। এবং এই জিনিসটা পাওয়ার পরেই, এই জিনিসটা যখন আমি হাতে নিলাম, আমার ভাই পুরো শরীরটা একদম গরম হয়ে গেল, মানে পুরো শরীরে মনে হয় ঘাম বের হবে এরকম একটা অবস্থা, মানে পুরো শরীরটা গরম হয়ে গেল। মানে জিনিসটা কি এটা বুঝতে পারলাম না। প্রথমে হাতে নিলাম এবং হাতে নেওয়ার পরে আমি এটা আমার পকেটের মধ্যে ঢুকাইলাম এবং পকেটে ঢুকানোর পরে আমার পুরো শরীর গরম হয়ে গেছে। তারপরেও সারা রাত মাছ ধরছি এবং ফজরে আজানের পরে আমি তখন সাগর থেকে উঠে আসি এবং সাগর থেকে উঠে এসে পাইকারি ধরে মাছগুলো বিক্রি করে আমি তখন বাড়িতে যাই। এবং বাড়িতে গেলে পরে আমি দেখি যে মাহি আমাদের বাড়িতে, মানে ও আমাদের বাড়িতে। ওকে দেখে আমি খুব অবাক হয়ে যাই, কী ব্যাপার, ও
ও এত সকালে কেন চলে আসলো? মানে আমি না বুঝতে পারতেছিলাম না যে এত সকালে ও কেন। মারে জিজ্ঞেস করলাম যে মা, মাহি কখন আসছে? বলে ও তো সকালবেলা ভোরে ভোরে চলে আসছে। তা আমি বললাম কী ব্যাপার, তুমি চলে গেলা আজকে এতদিন হলো, তোমার আব্বা আম্মা তোমাকে নিয়ে গেল, বা তুমি হঠাৎ করে এত সকালবেলা চলে আসলা, ঘটনা কি? আমাকে বলতেছে জানো আমার না গতকালকে রাতে তোমাকে আমি বারবার স্বপ্নে দেখতেছিলাম এবং তোমার জন্য আমার খুব কষ্ট হতেছিল। মানে এই কষ্ট না আমি নিতে পারতেছিলাম না, আমার কলিজা ফেটে যাচ্ছিল। আমি তোমাকে অনেক মিস করতেছিলাম, যার জন্য আমি সকালে সূর্য উদয় হওয়ার সাথে সাথে আমার আব্বা আম্মা কাউকে কোনো কিছু না বলে আমি তোমার জন্য চলে আসছি। এইটা বলার পরে মানে আমি তখন অত্যন্ত খুশি হলাম এবং খুশি হয়ে আমি তখন আমার হাত পা ধুয়ে আমার কাপড় চোপড় খুলে আমি তখন গোসল করার জন্য গেলাম। পুষ্করণীতে গেলাম, ডুব দিলাম, ডুব দিয়ে এসে গোসল করলাম এবং গোসল করে আসার পরে মা তখন গরম ভাত তরকারি দিল। আমি আর মাহি তখন একসাথে খাবার খেতে বসলাম এবং খাবার খেয়ে আমি তখন মাহির সাথে ঘরের মধ্যে গিয়ে খাটের উপরে বসলাম এবং বসার পরে আমার তখন হঠাৎ করে ওই জিনিসটার কথা মনে পড়লো যেটা আমি আমার পকেটে রেখেছিলাম। এই জিনিসটার কথা মনে পড়লো। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমি ওই জিনিসটা যখন আমি পেয়েছিলাম, আমার জালে যখন এটা উঠছিল, আমি অনেক মাছ পাইছি, মানে অনেক মাছ আমি পাইছি এবং সেদিনটা আমার জন্য মনে হয় মানে সেই রাতটা আমার জন্য অনেক ভাগ্যময় একটা রাত ছিল। এবং এর পরের দিন সকালে মাহি আমার বাড়িতে চলে আসছে, এই জিনিসটাও তখন আমার কাছে অনেকটা মনে হলো যেন সৌভাগ্যের মতো একটা বিষয়। অ্যান্ড এরপরে আমি তখন মাহিরে বললাম যে জানো আমি কালকে রাতে এরকম একটা জিনিস পাইছি সাগরের মধ্যে। তো আমাকে বলে কি এটা নিয়ে আসো তো। পরে পকেট থেকে আমি ওটা বের করি এবং বের করে এটা মাহির হাতে দেই এবং দেওয়ার পরেই না ও জিনিসটাকে অনেক পছন্দ করে। ও আমাকে বলে জিনিসটা এত সুন্দর, মানে এটা মনে হয় অনেক দামি কোনো একটা জিনিস হবে। আমাকে এটা বলে যে এটা মনে হয় অনেক দামি কোনো একটা জিনিস হবে। আমি বললাম এটা দামি কি বেদামি এটা আমি জানি না, তবে সাগর পাড়ে মানে সাগরের মধ্যে পেয়েছি, জিনিসটা আমার অনেক সুন্দর লেগেছে আর এই জিনিসটার সাথে মনে হয় অনেক ভাগ্য আছে, এটার সাথে মনে হয় অনেকটা ভাগ্য আছে, তা না হলে আমি তোমাকে পেয়ে গেলাম এটা পাওয়ার সাথে সাথে। এবং সেদিন মানে গতকালকে রাতে আমি অনেক মাছও পাইছি, ওইটা বললাম। যাই হোক আমি ওর সাথে এরকম করে তখন মানে আমি এরপরের দিন আর মাছ ধরবো না, মানে এক রাতে মাছ ধরি আরেক রাতে ধরি না। সারাটা দিন আমার বউ নিয়ে ঘোরাফেরা করলাম এখানে সেখানে এবং রাতের বেলা আমি তখন ঘুমিয়ে গেলাম। রাত 10টার দিকে ঘুমানোর পরে আমি হঠাৎ করে একটা ভয়ঙ্কর আকারের স্বপ্ন দেখতে পাই। স্বপ্নটা ছিল ঠিক ভাই এরকম, মনে হচ্ছে যে কোনো একটা হাত, মানে আমি সাগরে আপনার ট্রলারে মাছ ধরতেছি এমন একটা অবস্থা এবং সাগরের মধ্যখান থেকে কোনো একটা হাত উঠছে এবং ওই পুরো হাতটার মধ্যে প্রচণ্ড লোমে ঘেরা ছিল, মানে অনেক পশমে ঘেরা ছিল এবং হাতটা উঠে অদৃশ্য কোনো একটা কণ্ঠ আমাকে বলতেছে যে দে আমার পাথরটা আমাকে দিয়ে দে, আমার পাথরটা আমাকে দিয়ে দে, এটা বলতেছে মানে সাগরের ভিতর থেকে। অ্যান্ড এই স্বপ্নটা দেখার পরে আমার তখন ঘুমটা ভেঙে গেল। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম এবং ঘাম থেকে ওঠার পরে আমি তখন হাত মুখ মুছতেছি যে এইটা আমি কী দেখলাম। তো মাহি তখন আমার পাশে ঘুমিয়ে আছে, আমি আর ওরে কোনো কিছু বললাম না এবং একটা পর্যায়ে আমি অনেকক্ষণ পর্যন্ত পানি টানি খেয়ে একটু রেস্ট করে আমি আবারও শুইতে গেলাম। এবার আমি যখন আবারও শুইলাম এই তন্দ্রায় আসছে, ঠিক তখনই দেখতেছি যে সেম স্বপ্নটা আবারও সাগরের ভিতর থেকে ভয়ঙ্কর আকৃতির কোনো একটা হাত উঠল এবং ওই হাতের মধ্যে অনেকগুলো লোমে ঘেরা পশমে ঘেরা ওই হাতটা উঠে আমার দিকে তাকিয়ে বলতেছে, মানে আমার দিকে মেলে ভিক্ষুকের মতো হাত বাড়িয়ে বলতেছে অদৃশ্য কোনো এক কণ্ঠে যে পাথরটা দে, আমার পাথরটা আমাকে দিয়ে দে। এরকম করে দুইবার স্বপ্নটা দেখার পরে আমি আবার আমার ঘুমটা ভেঙে গেল। এবার আমি মাইকে ঘুম থেকে উঠাইলাম যে উঠো উঠো তোমার সাথে আমার কথা আছে। ও তখন উঠছে, উঠার পরে আমি তখন বললাম যে মাহি পাথরটা কই? ও আমাকে বলে পাথর আছে তো। আমি বললাম পাথরটা কই, পাথরটা আমার লাগবে। ও আমাকে বলে কেন, এত রাতে পাথর দিয়ে কী করবা? আমি বললাম জানো আমি না একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। ও আমাকে বলে ও আচ্ছা ঠিক আছে সকালে শুনবো। আমি বললাম না 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 সকালে কেন, তুমি এখনই শোনো, আমি খুব ভয়ঙ্কর আকৃতির একটা স্বপ্ন দেখেছি এই পাথরটাকে নিয়ে, এই জন্য তোমাকে আমার স্বপ্নের কথাটা বলতে হবে। ও আমাকে বলে রাতের স্বপ্ন রাতের বেলায় বলা ঠিক না, তুমি দিনে বইলো, এখন আমি শুনবো না। এই বলে ও তখন শুয়ে পড়ে এবং আমিও ওর সাথে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরেই তখন ফজরে আজান দেয় এবং ওই রাতে তো আমি আবারও মাছ ধরতে যাব। তো ফজরে আজান দিলে পরে আমি তখন ঘুম থেকে উঠে গিয়ে আমি মসজিদে নামাজ পড়ি এবং নামাজ পড়ে আমার এলাকার লোকজনের সাথে ঘোরাফেরা করে কথাবার্তা বলি। আমি ওই দিন আর বাড়িতে একটু লেট করে গেলাম, আমি বাড়িতে গেলাম দিনের প্রায় 12টারও পরে। আমি ওই সারাটা দিন যারা মাছ টাছ ধরবে ওদের অনেকের সাথে কথাবার্তা বললাম সকালবেলা। কথাবার্তা বলে আমি দুপুরের দিকে বাড়িতে গেছি এবং বাড়িতে যাওয়ার পরে দেখতে পাই যে আমার মানে নানা শ্বশুর, মানে মাহির নানা
আমাদের বাড়িতে আসছে, মানে বেড়াইতে আসছে না কেন আসছে জানি না, বাট উনি একটু আধ্যাত্মিক টাইপের লোক। মানে যে লোকটা আমাদের ঘরে আসছে উনি একটু ভয়ঙ্কর আকৃতির লোক, তার চেহারাটা আর একটু ভয়ঙ্কর, এবং তিনি মোটামুটি ওই যে জিন ভূত বা প্যারানর্মাল যে অনেকগুলো তাবিজ তোমান করে না, উনি এই ধরনের কাজগুলো করে, মানে ওই ধরনের কাজে পারদর্শিক একজন মানুষ। তো উনি আসছে এবং ওনাকে দেখার পরে আমি অবাক হয়ে মানে মাহিরে জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে উনি কেন আসছে। বলে না আমাদের বাড়িতে আসতে পারে না, এমনি আসছে আমাকে দেখার জন্য। তো যাই হোক, এই পাথরটা নিয়ে কিন্তু আমি আর কোনো কিছু বললাম না বা কোনো কথা হলো না। ওর নানা কী করলো, বিকেল পর্যন্ত ছিল ওর সাথে। আমি কিন্তু ওই স্বপ্নের কথাটা ভুলে গেলাম। রাতে যে দুইবার স্বপ্নটা দেখলাম, এই স্বপ্নের কথা আমার মনে নাই, যেহেতু আজকে ট্রলার দিয়ে মাছ ধরবো আমি ওই চিন্তায় আছি। এরপরে আমি সহ 3 জন, আমরা তখন 3 জনে গেলাম ওই রাতে 3 জন মাছ ধরবো, এবং বড় একটা ট্রলার নিলাম, ছোটো ট্রলার না বড় ট্রলারে গিয়ে ঢুকলাম মাছ ধরার জন্য। তো ভাই ওই দিন মাছ ধরার জন্য যাওয়ার পরে মানে সাগরের মধ্যে প্রচণ্ড রকমের ঢেউ, মানে এত ঢেউ যে আমরা সারাটা রাত পর্যন্ত আপনার মাছ ধরার চেষ্টা করছি, বাট আমরা ওভাবে মাছ ধরতে পারি নাই। মানে জাল ফেলার কথা, মানে জালও ফেলতে পারি নাই, এত পরিমাণে ঢেউ, এত পরিমাণের বাতাস, মানে সাগরে থাকাটা অনেকটা দায় হয়ে দাঁড়িয়েছে। একটা পর্যায়ে আমরা তখন মানে রাতের শেষ অংশের দিকে মাছ না পেয়ে তখন চলে আসলাম, এবং মাছ না পেয়ে এসে আমরা ঘাটের মধ্যে বসে আছি। বাট কিছুক্ষণ পরেই দেখলাম আমাদের সাথে যে আরেকটা ট্রলার গেল, ওই ট্রলারটা তখন আসছে, এবং ওই ট্রলারের মধ্যে অনেক মাছ, মানে এত মাছ ওরা পাইছে বলার মতো না, মানে প্রচুর মাছ, অথচ আমরা কোনো মাছই পাইলাম না। পরে আমি বললাম যে ভাই তোমরা কিভাবে মাছ ধরলা? আমরা ট্রলার নিয়ে নামলাম, ট্রলারের মধ্যে মানে এত বাতাস, মানে তুফানের মতো বাতাস, সাগরে থাকা যায় না, এত ঢেউ এত বাতাস, আমরা কোনো মানে জালও ফেলতে পারলাম না, ওভাবে মাছও পাইলাম না, বাট তোমরা কীভাবে এত মাছ পাইলা, এত মাছ তোমরা কী করে ফেলা? তো ওরা তখন হাসতে হাসতে বলতেছে, ধুরো ভাই তুমি কি পাগল হইছ? সাগরে তো কোনো বাতাসে নাই, আমি সাগরে তো কোনো ঢেউই দেখি নাই, কি বলতেছো সাগরে অনেক ঢেউ? আমি বললাম আরে ভাই সাগরের সত্যি অনেক ঢেউ ছিল, সাগরের ঢেউয়ের কারণে আমরা মাছ ধরতে পারি নাই, আর তোমরা বলো সাগরে কোনো ঢেউ নাই। বলে না ভাই, তাহলে তোমরা জানো যে সাগরে কই তোমরা ঢেউ পাইছো? আমরা কোনো ঢেউ পাই নাই। আমার সাথে যে 2 জন ছিল, আমি তখন তাদের দিকে তাকিয়ে বললাম কি রে, সাগরে কি ঢেউ ছিল না? ওরা দুজনেই বলতেছে যে হ্যাঁ সাগরে তো প্রচণ্ড ঢেউ ছিল, ঢেউয়ের কারণে আমরা মাছ ধরতে পারি নাই। আর এরা এখন কি উল্টাপাল্টা কথা বলতেছে, ওরা কি সাগরের ঢেউ দেখে নাই? যাই হোক, ফজরা আজান দিয়ে দিল, আমরা আর মাছ পাইলাম না, আমরা নামাজ পড়তে গেলাম, এবং নামাজ কালাম পরে আমি তখন বাড়ির দিকে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি দেখলাম যে আমার বউ নাই, মানে ও ঘরে নাই। মারে জিজ্ঞেস করলাম কী ব্যাপার মা, মাহি কোথায়? বলে ও তো ওর নানার সাথে চলে গেছে। আমি বললাম কি বললা তুমি, ওর নানার সাথে চলে গেছে? ওর নানা বিকেলবেলা চলে গেল, গতকালকে বিকেলে না চলে গেল, রাতের বেলা আমি যখন মাছ ধরতে যাই তখনও তো দেখলাম যে মাহি ঘরে, এখন মাহি ঘরে নাই। মানে আমার মা তখন বলে তুই যখন ট্রলারে মাছ ধরতে গেছিলি ওর নানা তখন আবারও আসছে। আমি বলি এত রাতের বেলায়? বলে হ্যাঁ, এত রাতের বেলায় এসে মাহিকে নিয়ে গেছে। আমি বললাম কেন নিয়ে গেছে? বলে মাহির বাবা নাকি অসুস্থ। এটা শুনে আমি তখন একটু মানে হয়ে গেলাম যে গতকালকে রাতে তো একে মাছ পাইলাম না, এর উপরে মাহি চলে গেছে। তো যেহেতু আমার শ্বশুর অসুস্থ, আমি চিন্তা করলাম ওনারা একটু দেখে আসে। পরে মায়েরে বললাম যে মা সাইকেলটা বের করি, আমি একটু আমার শ্বশুরে দেখে আসি। মা বলো আচ্ছা ঠিক আছে যা। তা আমি তখন সাইকেল দিয়া আমার শ্বশুর বাড়িতে রওনা দিলাম। দুপুরের মধ্যে আমি শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছাইলাম, এবং ওইখানে যাওয়ার পরে দেখলাম যে আমার শ্বশুর একেবারে সুস্থ মানুষ। তিনি হচ্ছে আপনার মানে জমি করছে আর কি, আপনার ওই যে বিভিন্ন ধরনের শাকসবজি, ওই শাকসবজির জমিনে উনি বসে আছে, ওইখানে উনি বসা। পরে আমি ওনারে গিয়ে বললাম যে আব্বা কী ব্যাপার, মাহি কোথায়? উনি আমাকে বলে কই মাহি তো এখানে নাই, মাহি তো আসে নাই, মাহি তো তোমার বাড়িতে। আমি বললাম কি বলেন, মাহি আমার বাড়িতে? গতকালকে রাতে আপনার শ্বশুরে গিয়ে আমার বউকে নিয়ে আসছে। বলে তাইলে মনে হয় ও নানার বাড়িতে গেছে, আমাদের বাড়িতে আসে নাই। আমি রাত 9টা থেকে 10টার মধ্যে আপনার মাছ ধরার জন্য বেরোইছি, আপনি বুঝেন যে ওই সময় গ্রামে কত রাত। তাহলে এত রাতের বেলায় উনি আমার ওয়াইফকে আমার বাড়ি থেকে নিয়ে আসলো, এবং ওই বাড়িতেও নিল না, ওনার নিজের বাড়িতে নিয়ে গেল। বিষয়টা তখন আমার কাছে একটু সন্দেহজনক মনে হলো, এবং সন্দেহজনক মনে হওয়ার পরে আমি তখন ওই আমার শ্বশুর বাড়ি থেকে আমার নানা শ্বশুর বাড়িতে আমি তখন রওনা দিছি, এবং নানা শ্বশুর বাড়িতে যাই দেখতেছি যে মাহি ওই বাড়িতে। ও আমাদের দিকে অবাক হয়ে গেল যে কী ব্যাপার, আমি এখানে কেন? আমি বললাম কী ব্যাপার মাহি, তুমি এখানে কেন? ও আমাকে বলে আমার নানা আমাকে নিয়ে আসছে। তা তোমার নানা তোমাকে এখানে কেন নিয়ে আসছে? বলে নানা বলছে আমি আসছি। তো ওর কথাবার্তাগুলোর মধ্যে না আমি কেমন জানি একটু সন্দেহের আভাস পাচ্ছি। মানে আমার কাছে মনে হয় যে ও মনে হয় আমার কাছে কোনো একটা বিষয় মানে লুকাতে চাচ্ছে, এরকম একটা অবস্থা। আমি বললাম কোনো সমস্যা, তুমি আমার কাছে বলো। যে না কিছুই না। আমি বললাম তো চলো বাড়ি চলো। বলে যেমনই পরে
আমিও বিকেল পর্যন্ত আমার নানা শ্বশুর বাড়িতে ছিলাম, ওখানে খাওয়া দাওয়া করলাম, ওখানে থাকলাম, ঘুরলাম ফিরলাম, এবং বিকেলের পরে তখন আমি আমার বউকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমি আমার বউকে নিয়ে বাড়িতে আসছি, এবং বাড়িতে আসার পরে আমার বউ আমার সাথে বাড়িতে আসছে, আস্তে আস্তে মাগরিবের পর হয়ে গেল। তো ওই রাতে তো আমি আবার মাছ ধরতে যাব না, কারণ একদিন রাতে ধরি আরেকদিন ধরি না। তো বাড়িতে আসছি, আসার পর আমি বললাম যে তুমি গতকালকে রাতে চলে গেলা, আর গতকালকে আমি কোনো মাছ পাই নাই, সারা রাতে আমরা সাগরে ছিলাম, ওভাবে মাছ পাই নাই। তো ও বলে আচ্ছা ঠিক আছে। এই কথা বললে পরে ওর সাথে আমি খাওয়া দাওয়া করলাম, রাতের বেলা খাওয়া দাওয়া করে আমরা স্বামী স্ত্রী আবারও শুয়ে পড়লাম, মানে ঘুমিয়ে গেছি। এখন ওই রাতেও ঘুমানোর পরে ভাই একই স্বপ্ন আমার আবারও। আমি আবারও দেখতেছি যে কোনো একটা হাত, মানে হাতে মানে অনেকগুলো লোম দেওয়া, মানে লোমে ঘেরা, ওই হাতটা উঠে আমারে বলে যে দে আমার পাথর আমারে ফিরিয়ে দে, এইটা বলতেছে। এইটা বলার পর আমার তখন আবারও স্বপ্নটা, মানে ঘুমটা ভেঙে গেল। এর আগের রাতও আমি তখন, মানে এর আগের রাতও আমি স্বপ্নটা দেখেছি, এবং এই রাতেও স্বপ্নটা দেখলাম। পুরো বিষয়টাই তখন আমার কাছে একটু কেমন জেনে মনে হলো। আমি আমার বউরে ডাকলাম, আমার বউ তখন ঘুম থেকে উঠে না, কারণ ও অনেক টায়ার্ড, গতকালকে রাতেও ঘুমাইতে পারে নাই, ও নানার বাড়িতে গেছে এবং সারাদিন নানার বাড়িতে অনেক দৌড়াদৌড়ি করছে, এখন ওর চোখে অনেক ঘুম, ও উঠে না। আমি ফজর পর্যন্ত আর ঘুমাইতে পারলাম না, কখনো এইদিকে কখনো ওইদিকে, আমি মানে ঘুমিয়ে আর আসে না। ফজরে আজান দিল, আমি নামাজ পড়তে গেলাম, নামাজ কালাম পরে বাড়িতে আসছি, এসে দেখে আমার বউ এখনও শুয়ে আছে। আমি ধমক দিলাম, ও তখন উঠছে, ও তখন হাত পা ধুইলো, খাওয়া দাওয়া করলো, এবং করার পরে আমি তখন বললাম মাহি, আমি গত পরশুদিন রাতে একটা স্বপ্ন দেখেছি, একবার না দুইবার আমি স্বপ্নটা দেখি, এবং স্বপ্নের বর্ণনা আমি তোমাকে দিতে গেলে তুমি আমার কথা শোনো না, আমার কথাটা শোনো। আমি একটা মারাত্মক ধরনের স্বপ্ন দেখি, গত পরশুদিন রাতে দুইবার দেখলাম, এবং আজকে রাতেও আমি একবার স্বপ্নটা দেখলাম। পরে আমার বলে কী স্বপ্ন? আমি বলি এরকম একটা ঘটনা। আমি বললাম পাথরটা কই, পাথরটা একটু আমাকে দাও তো, এই পাথরের সাথে কি আছে যে আমি এরকম স্বপ্ন দেখি? ও বলে আরে পাথরটা আমি আমার নানুর বাড়িতে রেখে আসছি। মানে তোমার নানুর বাড়িতে রেখে আসছো মানে কেন? ও বলে আমার নানা এটা রেখে দিছে। তাই আমি বললাম তোমার নানা এটা রেখে দিল কেন? রেখে দিল বলে আমার নানা বলে পাথরটা একটু অন্যরকম দেখতে, মনে হয় এটার মাঝে কিছু না কিছু একটা আছে, এই জন্য আমার নানা পাথরটা, মানে এটার মধ্যে কি আছে এটা মানে রিসার্চ করার জন্য রেখে দিছে। আমি বললাম না না না, এটা তো তুমি ঠিক করো নাই, পাথরটা দিয়ে আসছো কেন? ও বলে আরে নানা ভাই রেখে দিছে, আমি কি জোর করে আনবো নাকি? তো এই নিয়ে আমি ওর সাথে কিছু বললাম না, সারাদিন ঘোরাফেরা করলাম, করে এরপরে আমি ওই দিন রাতে আমি আবারও মাছ ধরতে গেলাম। ভাই আমরা যেই দুজন ছিলাম, আমরা তিনজন টোটাল ট্রলারে দিয়ে মাছ ধরি, ওই রাতেই শুধু আমি একজন গেছিলাম যেদিন আমি পাথরটা পাইলাম। এরপরে আমরা আবারও তিনজন গেলাম ওই সাগরে মাছ ধরার জন্য, এবং যাওয়ার পরে একই রাতে, ওই রাতেও ভাই একই ঘটনা। মানে ঘটনা যে এরকম ঘটনা, আপনার পুরো সাগর মনে হয় যেন বাতাসে নিয়ে যাবে, এবং সাগরের ভিতর থেকে আমি এক গর্জন শুনতে পাচ্ছিলাম, যে ভয়ঙ্কর দৈত্য দানবদের যে একটা গর্জন হয়, এইরকম একটা গর্জন সাগরের ভিতর থেকে আসতেছে। খুবই ভয়ানক একটা অবস্থা, মানে এতটাই ভয়ানক যা আসলে বলার মতো না। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, এবং মধ্যরাতের কাছাকাছি আমরা তখন সাগর মানে ট্রলার ঘুরিয়ে সাগর থেকে চলে আসি, এবং আসার পরে আমাদের ঘাটে যারা ছিল অনেককেই বললাম যে এমন এমন ঘটনা। তারা বলি কি বললি তোরা, গত পরশুদিন ট্রলার নিয়ে বের হলি, এরপরেও তোরা মাছ পাইলি না, তোরা বললি এরকম সাগরে ঢেউ এই সেই, আজকে গেলি আজকেও একই কথা, ঘটনাটা কি? তোরা একটা কাজ কর, তোরা কোনো হুজুর দেখা, তোদের সাথে কোনো না কোনো একটা সমস্যা হইতে আছে। এই কথাটা তখন আমারে ওই যেখানে ট্রলারে মাছ ধরি ওরা তখন বলল। মধ্যরাতে তখন বাড়িতে চলে আসছি, আমার বউ তো বলতেছে কী ব্যাপার মাছ ধরো নাই? আমি বললাম না মাছ ধরি নাই, আমার একটা সমস্যা আছে, আমি মানে মাছ ধরি নাই। এই বলে তখন আবারও বাড়িতে আসছি। বাড়িতে এসে আমি তখন মানে আমার বউর সাথে আলোচনা করতেছি এই ঘটনা সকালবেলা। না প্রথমে আমি ফজরের নামাজে পড়তে গেছি হুজুরের কাছে, এবং নামাজ পড়ার পরে আমি হুজুরকে বললাম প্রথমত যে হুজুর এই ঘটনা, আমি এরকম একটা জিনিসের সম্মুখীন হচ্ছে, বেশ কয়েকটা রাতে আমি সাগরে যাচ্ছি, কিন্তু সাগরে আমার সাথে এটা ঘটতেছে। উনি আমাকে বললে যে এটা মনে হয় কোনো সমস্যা, বাট আমি তো এসব কিছু জানি না। তিনি তখন আমাকে একজন মানে আপনার যেটা বলো কবিরাজের ঠিকানা দেয়। আমাদের গ্রাম থেকে মোটামুটি বেশ দূরের একটা গ্রাম, ওই গ্রামে একটা কবিরাজের ঠিকানা দেয়। তো আমি তখন ঘরে আসি, আসার পরে সকালবেলা আমার বউকে আমি তখন বিষয়টা জানাই যে দেখো এমন ঘটনা, এই স্বপ্নটা আমি প্রতিনিয়ত দেখতেছি, এবং সাগরে গেলে আমি মাছ পাই না, সাগরের প্রচণ্ড রকমের ঢেউ, মনে হয় সাগর থেকে আমাকে ফেলে দিবে, প্রচণ্ড বাতাস, এবং গত 2-3টা রাত ধরে আমি এই ধরনের একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে আসতেছি। তো আমি না একটু কবিরাজের কাছে যেতে চাই।
এইটা বলার পরে ও বলে আচ্ছা ঠিক আছে যাও। তো সকালবেলা নাস্তা পানি খেয়ে আমি তখন কবিরাজের বাড়ির দিকে রওনা দিলাম এবং একটা পর্যায়ে আমি কবিরাজের বাড়িতে গেলাম এবং গেলাম পরে কবিরাজ তখন আমাকে দেখছে, দেখে শুনে তিনি আমাকে বলতেছে যে আমাকে হাত দেখলো, আমার চোখ দেখলো এবং তিনি তার মতো করে আলোচনা করে উনি আমাকে বলতেছে হঠাৎ করে যে তুমি তো সাগরে একটা পাথর পাইছিলা। আমি বলি হ্যাঁ। বলে পাথরটা কই? আমি বললাম পাথরটা আমার বউয়ের কাছে দিছি, আমার বউ এটা আমার নানা শ্বশুরকে দিয়ে দিছে। বলে যদি বাঁচতে চাও একটা কাজ করো, সাগর মানে পাথরটা তোমার নানা শ্বশুরের কাছ থেকে এনে পাথরটা সাগরে ফেলে দাও। আমি বললাম তাহলে কি সব ঠিক হয়ে যাবে? বলে হ্যাঁ তাহলে সব ঠিক হবে, আর তুমি যদি পাথরটা না আনো বা পাথরটা যদি সাগরে না ফেলো তাহলে তোমার জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। এত বড় বিপদ যে বিপদের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না, হয়তো তুমি মারাও পড়বা। যত দ্রুত পারো পাথরটা তোমার বউয়ের কাছ থেকে এনে তুমি পাথরটা তোমার মানে নানা শ্বশুরের কাছ থেকে এনে তুমি এই পাথরটা এখানে ফেলে দাও, মানে সাগরে ফেলে দাও। এই কথা যখন কবিরাজ আমারে বললো, তো ওই কবিরাজের বাড়ি থেকে আমার নানা শ্বশুরের বাড়ি কিন্তু বেশ দূরে না, কাছাকাছি। তো ওই সময় আবার মোবাইল ফোনটা নেই, মোবাইল ফোনের জামালা না। তো আমি চিন্তা করলাম যে বাড়িতে যাব, বউরে বলবো, এরপরে নানা শ্বশুরের বাড়ি যাবো, পাথর আনবো। তো যাওয়ার পথেই যেহেতু নানা শ্বশুরের বাড়িটা পড়বে, আমি ওইখান থেকে পাথরটা নিয়ে চলে যাব। এই বলে আমি তখন কী করলাম, কবিরাজের বাড়ি থেকে বের হয়ে সাইকেল পথে আমি তখন নানা শ্বশুরের বাড়ির ওইদিকে গেলাম। গিয়ে দেখলাম যে আমার ওই নানা শ্বশুর ঘরেই আছে। ওনারে গিয়ে সালাম দিয়ে বললাম যে মাহি নাকি আপনার কাছে একটা পাথর দিছে, অ্যান্ড পাথরটা আমারে দেন। উনি তো বয়স্ক মানুষ, আমার নানা শ্বশুর বয়স হয়ে গেছে। উনি আমারে বলে কই মাহি তো আমার কোনো পাথর দেয় নাই। আমি বললাম যে না না না, মাহি তো আপনার কাছে একটা পাথর দিছিল, আমারে বললো যে আপনার কাছে একটা পাথর দিছে। বলেন না মাহি কোনো পাথর আমাকে দেয় নেই তো। পরে আমার মনে হলো যে পাথরটা যেহেতু দেখতে শুনতে অনেকটা সুন্দর ছিল, অনেকটা ভালো ছিল, এটা যেহেতু অনেকটা সুন্দর, আমার বউ মনে হয় পাথরটা আমাকে দিতে চায় না, এই জন্য মনে হয় মিথ্যা বলে আমার নানা শ্বশুরের কথা বলছে। পরে আমি তখন চলে আসলাম, ওইখান থেকে আমার বাড়িতে আসছি। বাড়িতে এসে আমি আমার বউরে বললাম যে মাহি তুমি আমার সাথে মিথ্যা বললা কেন? ও বলে কোথায় মিথ্যে বললাম? আমি বললাম পাথরটা তো তোমার কাছে, অ্যান্ড তোমার কাছের এই পাথর তুমি বললা তোমার নানার কাছে, ঘটনা কি? আমাকে এরকম মিথ্যে বলতেছো কেন? ও আমাকে বলে আরে তুমি কি পাগল হইছো নাকি, পাথর তো আমার কাছে না, পাথর তো নানার কাছে, আমি নানাকে দিয়ে আসছি। আমি বললাম মাহি দেখো এটা তুমি কী ধরনের কথা বলে যে পাথর তোমার নানার কাছে, এটা হতে পারে না। ও আমাকে বলে বললাম তো পাথর আমার নানার কাছে। আমি বললাম চলো তোমার নানার বাড়িতে যাব। বাড়িতে এসে আমি রেস্ট করি নাই, সাথে সাথে রিক্সা যোগে আমি আমার বউকে নিয়ে পুনরায় আবারও আমার নানা শ্বশুর বাড়িতে। এবার নানা শ্বশুর বাড়িতে যেতে যেতে বিকাল হয়ে গেল। হওয়ার পরে আমার বউ তখন ওর নানাকে বলতেছে কি নানা আপনি না আমার কাছ থেকে পাথরটা নিলেন, তা পাথরটা কই? ওর নানা বলে পাথরটা তো আমি হারাই ফেলছি। এমনিই বলে। তো আমি ওদের কথা শুনতেছি। তা মাহি বলে পাথর হারাইছেন মানে কোথায়? বলে আমি এটা খোঁচে রেখে পুকুরে গোসল করতে গেছিলাম, এটা পুকুরে পড়ে গেছে। উনি যে মিথ্যা বলতেছে ওনার চোখে মুখের দিকে তাকালে বোঝা যায় যে উনি এই কথাটা মিথ্যা বলতেছে। আমি মাহিরে বললাম যে মাহি পাথরটা কিন্তু লাগবে, কারণ এই পাথর না হলে আমি অনেক বড় বিপদে পড়ে যাব। এই পাথরটা কিন্তু লাগবে, তুমি তোমার নানার কাছ থেকে পাথরটা নাও। ও তখন বারবার ওর নানারে বলে যে কী ব্যাপার নানা, পাথরটা দেন, পাথরটা কই রাখছেন? ওর নানা বলে পুকুরে পড়ে গেছে। তো পুকুরে পড়ে গেছে। এরপরে আমি আর কিছু বললাম না। ওই রাতের বেলা আমি ওর নানার বাড়িতে থাকছি, কারণ সকালবেলা আমি জাল এনে পুকুরে আমি এটা ধরবো, আমার ওই পাথরটা লাগবে। অ্যান্ড এরপরে রাতের বেলা আমি আমার নানা শ্বশুর বাড়িতে থেকে গেলাম। ভাই বিশ্বাস করেন সারাটা রাত এই স্বপ্নটা আমি বারবার দেখি। সাগর থেকে একটা ভয়ানক আকৃতির হাত উঠে আমাকে বলে যে আমার পাথর আমাকে দিয়ে দে, এবং হাতটার মধ্যে প্রচণ্ড লোম। এই স্বপ্নটা আমি বারবার দেখি এবং অজস্রবার আমি রাতের বেলায় স্বপ্নটা দেখি। তো সকালবেলা যারা পুকুরে মাছ ধরে জাল দিয়ে আমি ওদেরকে ডাইকে আনি আইনা আমার নানা শ্বশুরের পুকুরে আমি তখন জাল ফেলি ওই শুধু পাথরটার জন্য। এখন ওরা পুকুরে খুব ভালো করে, পুকুরটা অত বড় না, মিডিয়াম আকারের একটা পুকুর, ওই পুকুরে ওরা খুব সুন্দর করে অনেক ভালো করে ওরা জাল দেয়, কিন্তু ওই পুকুরের মধ্যে পাথরটা পাওয়া যায় না। একবারের জায়গায় দুইবার এখানে আমি জালটা ঘুরাই পাথরটার জন্য, 2 বার ঘুরানোর পরেও এই পুকুরের মধ্যে কোনো পাথর পাওয়া গেল না। এবং পাথর না পাওয়া যাওয়ার পরে আমি খুব টেনশনে পড়ে গেলাম। দুপুর হয়ে গেল এবং দুপুরের পরে আমি তখন আমার নানারে বললাম যে নানা এই ঘটনা, আপনিও তো কিছু কবিরাজি করেন, আপনিও তো এই ধরনের কাজ করেন, আপনার কাছেও বলি আমি একটা ঘটনা ঘটছে পাথরটা নিয়ে। উনি তখন আমাকে বলে এটা কোনো সমস্যা না, তুমি যেটা দেখতেছো এটা কোনো সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে। তা একটা কাজ করো, আমি তোমারে একটা তাবিজ পরাই দিই, তাহলে সব ঠিক হয়ে যাবে। এই বলে ও নানা তখন আমার তাবিজ পরাই দিল। আমার বউ মাহি তখন আমারে বলতেছে যেহেতু নানা তাবিজ পরাই দিছে,
তাহলে তোমার আর চিন্তা করার কোনো দরকার নেই, তাহলে তোমার আর কোনো কিছুই হবে না, এরকম কিছুই আর হবে না, তুমি চলো বাড়ি চলো। আমার বউ তখন আমাকে নিয়ে বাড়িতে চলে আসলো, এবং বাড়িতে আসার পরে যেটা হইলো যে আমি সেই রাতে স্বপ্নটা আমি আবারও দেখলাম। এবং স্বপ্নটা দেখলাম কিভাবে জানেন, ওই রকম মানে আগে যেরকম ভয় পাইতাম স্বপ্ন দেখতে, এটা এরকম স্বপ্ন দেখি না, বাট মোটামুটি আমি একটু স্বপ্ন দেখি। এরপরে আমি আবারও সাগরে যাই মাছ ধরার জন্য, বাট আগের মতো এই যে আপনার তুফান দেখি, সাগরের ঢেউ দেখি, মাছ পাই না, এই সমস্যাটা কিন্তু আর থাকে না। আমি মাছও পাই, আগের মতো মোটামুটি মাছও পাই, বা ভালোভাবেই সব কিছু হয়। এইভাবে তখন আমার দিন রাতগুলো কাটতেছে। আর মাহির ঘরে কিন্তু কোনো সন্তানাদি হচ্ছে না, কোনো সন্তানাদি আমার হয় না। এরকম করতে করতে 8-10 দিনের মতো আমরা এমন করে ঘোরাফেরা করতে করতে আমি এই সাগরে যাই, সাগরে মাছ ধরি। স্বপ্নটা আমি মাঝে মাঝে দেখি, তবে অনেক দূর থেকে। আগে যেরকম দেখতাম যে আমি টলার নিয়ে দাঁড়ায় আসছি, আমার সামনে হাতটা উঠেছে, আমার কাছে পাথরটা চাইছে, স্বপ্নটা এরকম দেখতাম। বাট এখন আর স্বপ্নটা আমি ওরকম দেখি না। এখন স্বপ্নটা যেরকম দেখি যে হাতটা অনেক দূরে, অনেক দূর থেকে আমার কাছে পাথরটা চায়, যে আমাকে পাথরটা দিয়ে অনেক দূর থেকে চায়, মানে কাছে না কিন্তু। তো আমার কাছে তখন মনে হলো যে না, তাহলে তো আর কোনো সমস্যা নাই। মাঝে মাঝে স্বপ্ন দেখি আমি, এটাকে আর কোনো কিছু মনে করলাম না। এইরকম করে অনেকগুলো দিন কেটে গেল। এরকম যাচ্ছি, সাগরে যাচ্ছি, মাছ ধরতেছি, সাগরে যাচ্ছি, মাছ ধরতেছি। এমন করতে করতে প্রায় 3 মাসের মতো কেটে গেছে। তা 3 মাসের মতো কেটে গেছে, এবং 3 মাস পরে একদিন হলো কি, আমি আপনার কী কারণে, আমার আসলে কারণটা মনে নাই, কী একটা কারণে জানি আমি আমার তাবিজটা ওই দিন খুলে ফেলি। মানে আমার হাত থেকে তাবিজটা খুলি, কী কারণে কি আমার হাত ব্যথা ছিল না জানি, অন্য কোনো একটা কারণে আমি তাবিজটা খুলি, আমার ঠিক সঠিক খেয়াল নাই। শুধু এটাই মনে আছে যে আমি তাবিজটা খুলি হাত থেকে, এবং হাত থেকে তাবিজটা খুলে পড়ে আমি তাবিজটা ঘরে রেখে আমি সেদিন রাতে যখন ট্রলারে মাছ ধরতে যাব, আমার ওই তাবিজটা নিতে না ভাই, আমার আর মনে ছিল না। আমি তাবিজটা সাথে করে নিলাম না, এবং তাবিজটা না নিয়ে আমি তখন সাগরে চলে গেলাম মাছ ধরার জন্য। তো ওই দিন আমি তো সাগর চালাইতাম, মানে আপনার কী কয় বোট আমি চালাইতাম। বাট আমি ওই দিন কেন জানি মানে বোট বারবার সাগরের মাঝখানের দিকে নিয়ে যাচ্ছি। আমার যে বন্ধুবান্ধবরা আছে, মানে যারা আমার সাথে মাছ ধরে, ওরা আমার বলে আরে তো ভিতরে নিতেছিস কেন। আমি ওদের কোনো কথার জবাব দেই না। আমি সাগরের মানে মধ্যখানের দিকে স্পিড বোট নিয়ে যাচ্ছি, ওই ট্রলার নিয়ে যাচ্ছি। এবং মাছ বরাবর নিয়ে যাওয়ার পরে মানে আমি নাকি ওদের সাথেই আছি, ওদের সাথে কথা বলতেছি, এমন অবস্থা নাকি আমি হঠাৎ করে সাগরে লাফ দিয়ে মানে পড়ে যাই। এখন ওরা অবাক হয়ে যায় যে কী ব্যাপার, আমি সাগরে মানে ওদের সাথে কথা বলতে বলতে লাফ দিয়ে পড়ে যাই, এবং লাফ দিয়ে পড়ে আমি নিচের দিকে চলে যাই। তো ওরা তো ওই সময় তো আর মোবাইল ফোনটা না, এখন যেরকম মোবাইল ফোন আছে বা এরকম নাই। অ্যান্ড ওরা তখন ভয় পেয়ে যায় যখন আমি লাফ দিয়ে সাগরে পড়ে যাই। অ্যান্ড ওরা তখন করে কি, আপনার এই জিনিসটা মানে ট্রলারটা ঘুরেয়া ওরা তখন চলে আসে, পাড়ে আসে, এবং পাড়ে এসে বলে যে এই ঘটনা, পিয়াস তো লাফ দিয়ে সাগরে পড়ে গেছে। তো সাগরে পড়ে গেছে যারা ট্রলার আছে, এবার ওরা যে মানে আপনার কোস্টগার্ড আছে বা যারা হচ্ছে ডুবুরি আছে, ওদেরকে খবর দেয় রাতের মধ্যে। এবং রাতের মধ্যে তখন নেভি সহ বিভিন্ন ধরনের সরকারি দপ্তর যারা হচ্ছে আপনার এইভাবে মানুষ বের করে আনে, এরা গিয়ে আমার খোঁজা শুরু করছে। এখন ওরা গিয়ে খুঁজতেছে আর ওরা নাকি কোনো কিছু পায় না। কিন্তু আমি ডুব দিছি, মানে আমি সাগরে মাছ মানে ট্রলারে উঠেছি, এইটুকুই আমার মনে আছে। মানে আমি ট্রলারে উঠেছি এইটুকুই আমার মনে আছে। এরপরে আমি যে ট্রলার চালাইছি এটাও আমার মনে নাই, এবং আমি যে ট্রলার থেকে ঝাঁপ দিছি এটাও আমার মনে নাই। শুধু আমার মনে আছে যে আমি ঝাঁপ দেওয়ার পরে আমি হঠাৎ করে অন্য একটা শহরে বা অন্য একটা দেশে মনে হয় চলে গেছি, এবং ওখানে অনেক ধরনের মানুষ, ওইখানে গেছি। এবং যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরে আর কি, মানে আমার যতটুকু মনে আছে আমি ওটুকুনি বলি, আমার জ্ঞান ফেরার পরে আমি দেখি যে কয়েকজনে আপনার আগের দিনে যে রাজারা হয় না, রাজারা যেরকম কোনো প্রজা যদি দাদন না দিত, ধরেন আপনার রাজারে হচ্ছে টাকা না দিত, তখন যেরকম মানে তাকে ধরে নিয়ে আসতো প্রজারা গিয়ে বা তার ওই রাজার সৈন্য সেনারা গিয়ে, এইরকমভাবে কিছু লোক আমাকে ধরে নিয়ে যাচ্ছে। এখন এই জায়গাটা কোথায় আমি কিন্তু এটা জানি না। আমাকে 2 হাত ধরে নিয়ে যাচ্ছে, এবং নিয়ে গিয়ে আমাকে একজন মহারাজা, মানে তিনি রাজার মতোই ছিল, তার সামনে আমাকে দাঁড়া করায়। এবং লোকটার পুরো শরীরে আপনার বিভিন্ন ধরনের পশম দেওয়া, মানে পশমে ঘেরা পুরো শরীরটা, এবং ভয়ঙ্কর আকৃতির একটা চেহারা, খুবই ভয়ঙ্কর। আমি ভয় পাচ্ছি। আমি ওনাদেরকে বারবার বলতেছি যে এটা কোথায়, আমাকে কোথায় নিয়ে আসছেন, এই জায়গাটা কোথায়। তারা কিছুই আমাকে বলে না। এবং না বলার পরে ওই লোকটার সামনে যখন আমাকে নেওয়া হয়, উনি একটা চেয়ারে বসে আছে, সিংহাসনের মতো একটা চেয়ার। ওইখানে গেলে পরে আমি ওই রাজাকে মানে রাজা আমাকে বলে যে পাথর কোথায়।
আমাকে এটা বলে। তো তখন আমার হঠাৎ করে এই পাথরের কথা মনে হয়। আমার কিন্তু মেমোরি আছে, মানে আমার কিন্তু সবই মনে আছে, শুধু মনে নাই আমি ট্রলারে উঠে যে ট্রলার চালাইছিলাম ওই কথাটা আমার মনে নাই, এবং ট্রলার থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেছি এটা ছাড়া বাকি সব মনে আছে। আমি যে পাথর পাইছি, আমার বউ আমার কাছ থেকে পাথর নিয়ে গেছে, এবং আমার বউয়ের কাছ থেকে আমার নানা শ্বশুরে নিয়ে হারাই ফেলছে, সবই আমার মনে আছে। পরে আমি বললাম যে পাথর তো আমার নানা শ্বশুর নিয়ে গেছে। তা বলে তো নানা শ্বশুরকে কেন দিলি, আমাকে এরকম করেই বলে। আমি বললাম যে আমার বউকে দিছিলাম, আমার বউ আমার নানা শ্বশুরকে দিয়ে দেয়, বা সেখান থেকে আমার নানা শ্বশুর পাথরটা হারাই ফেলে। বলে পাথরটা হারায়নি, পাথরটা আছে, তুই যতক্ষণ না পর্যন্ত পাথর না দিবি ততক্ষণ পর্যন্ত তোরা এখানে আটকায় রাখবো। আমি বলি আমাকে এখানে আটকায় রাখলে পাথর কে দিবে? বলে তোর নানা যদি দিয়া যায়, তোর বউ যদি দিয়া দেয়, তাহলে তোকে মানে আমরা ছেড়ে দিব, তুই নানার সাথে কথা বল। এবং সেখানে আমি তখন আমার নানাকে দেখতে পাই, একটা গ্লাসের মতো একটা জায়গা আছে, ওইখানে আমার নানা শ্বশুরকে দেখতে পাই, ওইখানে আমার সাথে তারা কথা বলাই দেয়। আমি ওনাকে দেখি উনি শুয়ে আছে, আমি ওনাকে ডাকি, উনি উঠলে পরে আমি বলি আমার পাথরটা দেন, পাথরের জন্য তো আমি বিপদে পড়ে গেছি, ওরা তো আমার ধরে নিয়ে আসছে, পাথর দেন। আমার নানা আমার বলে পাথর দিব না। আমি বলি দেখেন পাথরের জন্য আমাকে ওরা এখানে নিয়ে আসছে, পাথর দেন। পাথর দেয় না, আমাকে প্রচুর টর্চার করা হয়, প্রচুর মারা হয়, আমাকে পাথর দেয় না। এভাবে প্রায় অনেকগুলো দিন, মানে কতদিন পর্যন্ত আমাকে এখানে আটকায় রাখে এইটা আমার ঠিক জানা নাই, বাট আমি এইটুকুনি বুঝলাম যে বেশ কয়েকদিন ধরে আমাকে এখানে টর্চার করা হয়, মানসিকভাবে টর্চার করা হয়, শারীরিকভাবে টর্চার করা হয় পাথরের জন্য, বাট আমি পাথর দেই না। এই বলে আমাকে তখন তারা তাদের ওই যে রাজপ্রাসাদ ছিল, রাজপ্রাসাদের বাইরের কোনো একটা জায়গায়, একটা বাগানের মতো একটা জায়গায়, ওইখানে আমাকে বেঁধে রাখে। ওইখানে একটা গাছের সাথে আমাকে পিস মরা বাঁধিয়ে রাখে। বাট এটা কোন জায়গা আমি কিন্তু ভাই জানি না, শুধু এটুকুনি দেখতেছি যে এখানকার যে মানুষগুলো আছে তারা বড় অদ্ভুত, তাদের চলাফেরা বড় অদ্ভুত, তাদের কথাবার্তা বড় অদ্ভুত, তারা কেমন জানি একটু ভয়ানক আকৃতির তারা। তো তারা কেন এরকম আমি এটা জানি না, বাট তারা সম্পূর্ণ ভয়ানক আকৃতির মতো করে তারা এই জায়গায়, বাট এইভাবে আমাকে কয়েকদিন ধরে দিয়ে রাখে। এখানে মরিয়ম আক্তার বলে একটা মেয়ে আছে, ওই মেয়েটা আমাকে খাবার দিয়ে যায়। তো ওই মেয়েটাকে কিন্তু আমি দেখতাম না, ওই মানে পর্দা করে আসতো, হিজাব পরা ছিল, হিজাব পরা অবস্থায় আসতো, আমাকে খাবার দিত, আবার চলে যেত, আমি খাবার খেতাম, অ্যান্ড আবার আমার কাছ থেকে এসে আমার সাথে কথা বলতো, বা কথা বলতে বলতে খাবার দিত, চলে যেত। এরকম করে বেশ কয়েকটা দিন ওইখানে আমি বন্দি অবস্থায় ছিলাম। এরপর শুরু হয় আমার উপর নির্যাতন, আমাকে মারে এক একভাবে এসে 3জন 4জন এসে আমাকে মারে, ও বানি আমাকে খুবভাবে মারে। মায়ের জ্বালা আমি সহ্য করতে পারি না, মানে দিনের বেলা এসে আমাকে মারে, আর রাতের বেলা আমাকে হাত পা বেঁধে আমাকে ওখানে রেখে দেয়। এভাবে অনেকগুলো দিন কেটে গেল, এবং কেটে যাওয়ার পরে একদিন হলো কি, ওই যে মরিয়ম আক্তার মেয়েটা আছে, ওই মেয়েটা একদিন গভীর রাতে আমার কাছে আসছে, অনেক রাতে আমার কাছে এসে আমারে বলতেছে যে আমি তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। তো আমি বললাম যে মানে আমি তো খুবই, মানে আমার এখানে তো মাও নাই, বাপও নাই, এটা কোন দেশ, কোন জায়গা আমি তাও চিনি না, মানে কোনো কিছুই জানি না। এই মেয়েটা তখন আমাকে হাতের বাঁধন খুলে দিল, এবং খুলে দেওয়ার পরে আমাকে সে এখান থেকে কই নিয়ে গেল আমার ঠিক জানা নাই, বাট আমি শুধু এটাই বুঝতেছি যে এখান থেকে আমাকে নিয়ে চলে যাচ্ছে, বাতাসের মতো করে আমি নিয়ে যাচ্ছে, বাতাসের মতো করে মাইলের পর মাইল, দেশের পর দেশ, মনে হয় পৃথিবী পার হয়ে যাচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমাকে নিয়ে গেল, এবং বাতাসের সাথে আমাকে টেনে নিয়ে গেছে। এবং সেখানে নিয়ে যাওয়ার পরে এই মেয়েটা একটা ছোট্ট টুকরি, একটা ঘরের মতো, মানে ছোট্ট একটা ঘর, ওইখানে আমাকে তখন থাকতে দিল, যে এখানে তুমি থাকবা, এবং এখানে আমি তোমাকে খাবার দাবার যা কিছু আছে সব কিছু দেবো। এটা একটা ধরেন সাগর পাড়ের মতো। আমি আপনাকে বলি যে ধরেন সাগর পাড়ে যেরকম ইয়েগুলো হয় না, নতুন নতুন চরগুলো বেশি উঠে না, বা সমুদ্রের যেই নতুন চর দেখা দেয় না, এরকম একটা নতুন চরের মতো একটা জায়গা, একটা চরের মতো জায়গা, ওই জায়গার মধ্যে। তো মেয়েটা তখন আমাকে ওইখানে রেখে দিল। তো আমাকে রেখে দিল, ও মাঝে মাঝে আসতো এসে আমাকে খাবার দিত। আমাকে শুধু একটা কথাই বললো যে চর যে জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে আমাকে থাকতে বললো, এবং আমাকে বললো আপনি কোনোভাবেই এই পানিতে নামবেন না, মানে এই পানিতে আপনি অনেক কিছু দেখবেন, পানির মধ্যে আপনি অনেক কিছু দেখবেন, আপনি পানিতে কখনোই নামবেন না, যদি আপনি ওই পানিতে নামেন তাহলে কিন্তু বড় সমস্যা হয়ে যাবে, আমি আপনাকে আর বাঁচাতে পারবো না, আপনি কিন্তু পানিতে নামবেন না, খবরদার আপনি পানিতে নামবেন না, এটা আমাকে বলে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো মেয়েটা আমার কাছে আসতো, আমার সাথে থাকতো, এবং সে আমার সাথে একদম সংসার করতো। আমি যেহেতু তার সাথে আমার এখনও সম্পর্ক আছে, যার জন্য আমি বিস্তারিত কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলি ও আমার কাছে আসতো, আমাকে খাবার দিত, আমার সাথে তার স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হতো। এবং ও মানে সবসময় আমার যখনই ওর কথা মনে হতো, আমি ওখানে একেই থাকতাম, আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না, আপনার সকাল হতো, রাত হতো, দিন হতো, মানে এরকম একটা অবস্থা। এখন এইটা কোন জায়গা, আমি চারপাশে শুধু পানি দেখতাম, পানির মাঝখানে আমি থাকতাম, এবং পানির মাঝখানে ঘরের মধ্যে আমি থাকতাম,
ও আসতো, আমাকে খাবার দিয়ে যেতাম, খাবার খাইতাম, এরপর এখানেই বসে থাকতাম। কিন্তু আমাকে বারবার সতর্ক করতো যে আপনি কিন্তু কখনোই পানির মধ্যে পা লাগাবেন না, পানির মধ্যে কখনোই নামবেন না, কারণ পানিতে নামলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। পরে আমি মেয়েটারে বারবার বলতাম যে আমি যেতে চাই, আমার পরিবারের কাছে যেতে চাই, আমার বউয়ের কাছে যেতে চাই। এবং ওর এটা বললেও আমাকে বলে আপনার বউ অন্যত্রে বিয়ে হয়ে গেছে। আমাকে বলে আপনার বউ অন্যত্রে বিয়ে হয়ে গেছে। তা অন্যত্রে কোথায় বিয়ে হয়েছে আমার বউয়ের? বলে আপনার বউয়ের বিয়ে হয়ে গেছে। তা আমি বললাম আমি দুনিয়াতে যাব, মানে আমি আমার মায়ের কাছে যাব, আমার বাবার কাছে যাব, আমার বউয়ের কাছে যাব, আমার আত্মীয় স্বজনদের কাছে যাব, এটা আমাকে যেতে দেয় না। আমাকে বলে আপনাকে ওইখানে পাঠানোর ক্ষমতা আমার নাই, এবং ওইখানে পাঠালে আপনি মারা পড়তে পারেন, আপনি মারাও যেতে পারেন, আপনাকে আমি ওইখানে পাঠাতে পারবো না। পরে আমি বললাম যে তা ওইখানে পাঠাতে পারবেন না, আমার তো যেতে ইচ্ছে করতেছে, আমি ওই দিকে যাব, আমি আমার বাড়িতে যাব, ঘরে যাব। এবং ওরকম করে আমি তারে বলতাম না, ও আমাকে কোনোভাবেই পাঠাবে না, মানে ওভাবেই সে পাঠাবেই না, আমাকে এখানে রেখে দিত। দিন যায় রাত যায়, এবং আমার ধাড়ি গোপ মানে একদম পুরো জন্তুর মতো আমি হয়ে যেতাম। আমি বলতাম যে আমার এগুলো আমি কাটবো, মানে এগুলো কাটার জন্য সে কেচি আমাকে এনে দিত। মানে আমি যখন যা চাইতাম, আমি যখন যেটা বলতাম, সে আমার সব কথাই শুনতো, আমি যখন যেটা চাইতাম আমাকে সেটাই দিত। কিন্তু আমাকে কখনো এটার বাইরে যেতে দিত না। মানে এই যে আমি একটা দ্বীপের মধ্যে আছি, এই দ্বীপের বাইরে আমাকে যেতে দিত না, এবং আমাকে সবসময় সতর্ক করতো যাতে আমি এটাতে পানিতে পা না লাগাই। এমন করতে করতে ভাই একটা মানুষের ভিতরে যে একটা ধৈর্য ছিল, আমার ধৈর্যের বাঁধটা তখন ভেঙে গেছে। যে এইভাবে আর কতদিন আমি এখানে আর কতদিন পড়ে থাকবো, আমাকে এইভাবে একটা দ্বীপের মধ্যে আমাকে একরকম আটকায় রাখছে, আমি দ্বীপের মধ্যে পড়ে আছি, আমি ঠিকমতো খাবার খেয়ে, ও আমাকে খাবার দেয়, সবই দেয়, কিন্তু একটা মানুষ তো একা বসবাস করতে পারে না, বা একটা মানুষ তো একা বাঁচতে পারে না। তো আমার তো মনে হলো যেন আমার জীবনটা বড্ড একা হয়ে গেছে। এই একাকিত্বটা আমি আর নিতে পারতেছিলাম না, এবং একাকিত্বটা নিতে না পেরে একদিন হলো কি, আমি তার কথার বাইরে যাই। মানে ও আমাকে যে কথাগুলো বলেছে বা যেটা করতে বলেছে, আমি ওর কথাবার্তা না শুনে একদিন আমি ইচ্ছে করে ওই পানিতে নামি। মানে ওর কথা শুনি নাই, ও যখন চলে গেছে আমাকে খাবার দাবার দিয়ে চলে গেছে, যাওয়ার পরেই আমি তখন এই খাবারটা খাই, খাবারটা খেয়ে আমি পানিতে নামি। তো আমার শুধু এইটুকুনি মনে আছে যে আমি শুধু পানিতে পাটা রেখেছিলাম, শুধু এটাই মনে আছে। এবং পা রাখার পর কী হয়েছে আমার আর কিছু মনে নাই, মানে আমার আর কোনো কিছুই মনে নাই, পা রাখার পরে কোনো কিছুই মনে নাই। এবং আমি আমার যখন জ্ঞান ফিরার পরে আমি দেখি যে আমি চট্টগ্রামে একটা আপনার এই সাগর পাড়ে চট্টগ্রামে আমি পড়ে আছি, জায়গাটার নাম চট্টগ্রাম। মানে আমার জ্ঞান ফিরার পরে অনেকে আমাকে ধরে, যারা মাছ ধরে বা মাছ ধরার ট্রলারে যারা মাছ ধরে, ওরা আমাকে ধরে। আমি ধরার পরে ওদের ওখানে আমি আসি, পরে আমার বলে আপনার বাড়ি কই? তাই বললাম আমার বাড়ি বরিশাল অমুক জায়গা, কুয়াকাটার ওইদিকে। তখন আমি ঠিকানা দিই, তা ওরা তখন বলতেছে যে আপনার বাড়ি যদি ওইখানে হয়, আপনি এখানে আসছেন কেন, এখানে কিভাবে আসলেন? পরে আমি বললাম যে এখানে কিভাবে আসছে আমি তো জানি না। তো আমার যে চুল কাটা বা আমার যেই দাড়ি কাটা, এই জিনিসগুলো তাদের কাছে একটু ভয়ানক মনে হচ্ছে। ওরা আমাকে দেখে একটু ভয় পেয়ে গেছে। পরে আমি আমার ঠিকানা বললাম যে আমার বাড়ি অমুক জায়গায়, অমুক আমার ঠিকানা, মানে সবই তো আমার মনে আছে। তা আমার বলে আপনি কই ছিলেন, মানে আমি ওই কই ছিলাম এটা কিন্তু আবার তাদেরকে বলতেছি না, যদি বলি তারা যদি আমাকে আবারও পাঠাই দেয়, মানে আমি তো জানি না যে আমি মূলত এত বছর কোথায় ছিলাম বা কোন জায়গায় আমাকে রেখেছিল। পরে আমারে বলে আপনার ঠিকানা তো মনে আছে, মানে আছে। পরে ওরা মাইক্রোবাস ঠিক করে, ওরা কয়েকজন মিলে মাইক্রোবাসে করে তখন চট্টগ্রাম থেকে তারা তখন বরিশালে আসে, এবং বরিশালের ওই গ্রামে আসে, আমার ওই ঠিকানা অনুযায়ী তারা আসে। এবং তারা ওইখানে আসার পরে আমার গ্রামে যখন আমি আসি, বাড়িতে আসার পর আমি জানতে পারি আমি আজকে নিখোঁজ হয়েছি 5 বছরের উপরে। এবং তখন আমি আমার সাথে যারা ছিল, যারা দুজন আমার সাথে যারা মাছ ধরতো, তারা তখন এসে তারা বলে যে আমি এরকমভাবে আপনার সাগরে নেমে আমি ট্রলার খুব স্পিডে চালাইয়ে সাগরের মাঝখান বরাবর গিয়ে আমি ওখানে ঝাঁপ দিয়ে পড়ে গেছি। তো ওরা আমারে বলে, কিন্তু ওইগুলো কিছু আমার মনে নেই। তা আমি তখন বলে যে আজকে 5 বছরেরও বেশি সময় ধরে আমাকে ওরা খোঁজে বা আমাকে পায় নাই। তা 5 বছর পর আমি ওইখানে কোত্থেকে আসলাম? আমি সাগরে ডুব দিলাম বরিশালে, কিন্তু আমি উঠলাম গিয়ে চিটংয়ে, এটা কীভাবে সম্ভব? এখন তারা আমারে বারবার জিজ্ঞেস করতেছে আমি কোথায় ছিলাম, কোন জায়গায় ছিলাম। আমি আর কোনো কিছু বলি না, এবং না বলার পরে আমার মা তখন কিছুটা বিষয় বুঝে গেছে, যেহেতু চট্টগ্রাম দিয়ে পড়লাম, বরিশাল দিয়ে পড়লাম, চট্টগ্রাম দিয়ে উঠলাম। মায়ের ভিতর তখন অনেকটা সন্দেহ ঢুকে যায় আমার মায়ের মধ্যে। আমার মা তখন অনেক বয়স হয়ে গেছে। এরপর আমার বাবাকে নিয়ে মা তখন এক বড় কবিরাজের কাছে আমাকে নিয়ে যায়, বরিশালেরই। এবং কবিরাজের কাছে নিলে পরে কবিরাজ তো আমাকে দেখে চোখ বড় করে ফেলে বলে ও যে বেঁচে আসছে এটাই তো শতকপালা ভাগ্য, ও তো বাঁচত না। ওরে যে জায়গায় নিয়ে গেছে ওই জায়গা থেকে তো পৃথিবীর কোনো মানুষ ফিরে আসে না, যাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয় তারা তো এখানে মারা যায়, কিন্তু ও যে ফিরে আসছে ওরে তো আল্লাহ বাঁচাইছে, ও
ওরও তো আল্লাহ রহমত করছে, আল্লাহ রহমতেও ফিরে আসছে। এই কথা বলে তখন তারা আমাকে করে কি, ওই জায়গার ভিতরে উনি আমার হাতে পায়ে আমার কোমরে তাবিজ পরায়। তাবিজ পরাইয়া 3 দিন পর্যন্ত আমাকে ওই কবিরাজের বাড়িতে রাখে। কবিরাজ তার বাড়িতে রেখে দেয় আমাকে 3 দিন পর্যন্ত। ওনার বাড়িতে উনি ওনার হেফাজতে আমাকে রাখে। তা আমি ওনার হেফাজতে 3 দিন পর্যন্ত থাকি। 3 দিন পরে আমি তখন ওই বাড়ি থেকে, মানে ওনার বাড়ি থেকে 3 দিন পরে আমি তখন আমার বরিশালে আমার ঠিকানায় আসি। এবং আমার ঠিকানা আসার পরে আমি জানতে পারি আমি নিখোঁজ হওয়ার কিছুদিন পরে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। এবং আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি আমার বউকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে। এবং এরপরে আমাকে যার কাছে বিয়ে দিয়েছে সেখানে আমার বউয়ের সন্তানাদি হয়েছে। আমার বউয়ের ঘরে একটা পুত্র সন্তান এবং একটা কন্যা সন্তান হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইটা, এই যে আমার যে নানা শ্বশুর ছিল, যিনি আমার কাছ থেকে পাথর নিয়ে গেছে, ওই নানা শ্বশুর মারা গেছে। উনি মারা গেছে, কিন্তু উনি মারা যাওয়ার পরে ওনার যেই ছেলে মেয়েরা আছে, মানে আমার ওয়াইফের যেই মামতো ভাই, খালতো ভাই বা মামারা আছে, এরা এখন বরিশালের নামকরা ধনীদের মধ্যে একজন। ওরা নাকি সবাই বলে, মানে ওদের এলাকার সবাই বলে ওরা নাকি আপনার 7 রাজার ধন পাইছে। বলে যে ওরা 7 রাজার ধন পাইছে। এটা অনেকেই বলে ওরা যেখানে জায়গা পায় আপনার বরিশাল শহর অর্ধেক কিনে ফেলছে এবং ঢাকা শহরে বাড়ি করে, চট্টগ্রাম শহরে বাড়ি করে, বরিশালে বাড়ি করে, ট্রলার কিনে, স্পিড বোট কিনে। মানে ওনাদের অবস্থা, ওরা এই বিগত 5 বছরের ভিতরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তো এখন তারা কিভাবে এত টাকার মালিক হলো, তারা এগুলো কিভাবে পাইলো, এই বিষয় নিয়ে যখন আমি তাদের সাথে কথা বলি, তারা আমার সাথে এই বিষয় নিয়ে কোনো কথা বলে না। এবং আমি বিগত 5 বছর কোথায় ছিলাম, কোথায় খাইলাম, কোথায় ঘুমাইলাম, এই সব কিছু আমাকে তখন অবাক করে দেয়। আমি তখনই আস্তে আস্তে করে এই বিষয়গুলো আমার এলাকার, যেমন আমার মা আছে, আমার বাবা আছে, আমার বড় ভাই আছে, বড় ভাইয়ের বউ আছে, আমার ভাবি আছে, এবং হচ্ছে আমার বোন আছে, ভাগ্নিরা আছে, এদের কাছে যখন আমি বিষয়গুলো বলি যে এমন এমন ঘটনা আমি এইভাবে করছি, ওরা সবাই হাসে। ওরা আমারে বলে, মামা এগুলো কি বলে? আমার বলে, আমার ভাইয়ের বউরা বলে এই পিয়াস পাগল হয়ে গেছে, ওর মাথায় সমস্যা দেখা দিছে, এগুলো ও কী বলে? আমি বলি হ্যাঁ, বিশ্বাস করেন, আমি বলি হ্যাঁ, আমার সাথে এটা হয়েছে, আমি এরকমভাবে এইভাবে আমার সাথে ঘটনা ঘটছে। এবং এইভাবে আমি বিগত 5 বছর আমাকে এক জায়গায় নিয়ে বাইরে রাখে, ওইখান থেকে মরিয়ম বলে এক মেয়ে আমাকে নিয়ে আসে, সে আমাকে খাওয়ায়, রাখায়, এগুলো বললে ওরা হাসে। ওরা আমার কথাটা কেউ বিশ্বাস করে না। কিন্তু ভাই আমার কথা যখন বিশ্বাস করে না, আমি তখন আমার বউয়ের সাথে একদিন আমার ভাবিরে কথা বলাই। আমার বউ কিন্তু এরপরে আমি যখন আমি আসছি এটা জানার পর আমার বউ আমাকে দেখতে আসে, কিন্তু আমার সাথে ও সংসার করে না, কারণ অন্যত্রে বিয়ে হয়ে গেছে, সন্তান হয়ে গেছে। অ্যান্ড তখন আমার বউ আমার ভাবির সাথে কথা বলার সময় আমার বউ আমার ভাবিরে বলে, হ্যাঁ এটা সত্য যে ওর সাথে রাগারাগি করে বেরিয়ে যাওয়ার পরে ও একটা পাথর পাইছিল, ওই পাথরটা নিয়েও আমার কাছে আসছে। এবং আসার পরে পাথরটা আমাকে দিছে, এই পাথরটা আমি আমার নানাকে দিছি, কিন্তু আমার নানা আমাকে আর পাথরটা ফিরিয়ে দেয় নাই। তো আমি আমার ভাবিদেরকে বলি যে দেখেন, তাইলে আমি যদি মিথ্যা কথাই বলবো, তাহলে এই যে পাথরের গল্পটা, পাথর তো ওর কাছে দিয়েছে, ও তো ওর নানার কাছে দিল। ওর নানা মারা যাওয়ার পরে কীভাবে রাতারাতি ওর মামার এত বড়লোক হয়ে গেল? কিন্তু সত্যি কথা বলতে কি, ওর মামারা আমার বউ মাহিরে কিছুই দেয় নাই, মাহিরে কোনো টাকা পয়সাও দেয় নাই, কোনো রকমের কোনো কিছুই দেয় নাই, মাহিরে কিছুই দেয় নাই। মাহি শুধু অন্য জায়গায় বিয়ে হয়েছে অতটুকুই, কিন্তু ওর মামারা কোটি কোটি টাকা পয়সার মালিক। এবং ও বলে ওর নানা মারা যাওয়ার আগেও নাকি মাহি বারবার এই পাথরের কথা জিজ্ঞেস করলো যে পাথরটা কই রাখছেন? ওর নানা নাকি বলে আমি এটা হারাই ফেলছি। তো এখনকার আমি বুঝতেছি যে আসলেই পাথর হারাই নাই, তিনি পাথর তার সন্তানাদিদেরকে দিয়েছে, বা ওই পাথরে এরকম কোনো অলৌকিক ক্ষমতা ছিল যেটার মাধ্যমে তিনি এই জিনিসটা সাধন করেছে, বা তার ছেলে মেয়েদেরকে তিনি অতটা উপরে উঠাই নিছে। এখন বড় যে বিষয়টা, এখন বড় যে কথাটা, সেটা হচ্ছে এইটা যে আমি আপনাকে যে মরিয়মের কথা বলি, এই মরিয়মকে আমি এখনও মাঝে মাঝে দেখি। আমি আজকে বহু বছর, প্রায় 25-30 বছরের মতো, 25-30 বছর আগের ঘটনা আমি আপনাকে বলছি। তো এই পর্যন্ত কিন্তু আমি প্রতিনিয়ত আমার তাবিজগুলো 6 মাস পর আমি তাবিজগুলো পরিবর্তন করি, তাবিজগুলো আনি। আমি যে কবিরাজের চিকিৎসা নিতাম উনিও মারা গেছে। ওই কবিরাজ আমাকে একটা কথা বলে গেছে তার জীবন দশায়, যে আপনি কখনোই আপনার শরীর থেকে তাবিজগুলো খুলবেন না, কারণ এই তাবিজগুলো যদি আপনি খুলে ফেলেন আপনি মারা যাবেন, আপনাকে নিয়ে যাবে, ওই জিনিসটা আপনাকে আবারও নিয়ে যাবে, আপনি তাবিজগুলো খুলবেন না। এরপরে আমি কিন্তু আবারও বিয়ে করি। আমাকে যখন এখান থেকে নিয়ে আসা হয়, বা আমি যখন চলে আসি, আমার বউয়ের বিয়ে হয়ে যায়, পরে আমি আরেকটাকে বিয়ে করি। তো যেখানে আমি বিয়ে করি এখানে আমার 2টা কন্যা সন্তান হয়েছে, আমার কোনো ছেলে নাই। তো আমার 2 মেয়ে আছে। আমার মেয়েদের কাছে আমি এগুলো বলি, আমার মেয়েরা আমার কথা বিশ্বাস করে, আমার বলে হ্যাঁ বাবা আপনি যেটা বলছেন এটা সত্য, আমার মেয়েরা আমাকে বিশ্বাস করে। তো এই যে মরিয়ম আক্তারকে আমি এখনও দেখি মাঝে মাঝে অনেক দূর থেকে, অনেক, আমি রাতের বেলা ঘুমাইলে মাঝে তো অনেক দূরে আমাকে ডাকে,
আমার কাছে আসতে পারেন, আমার কাছে আসুন, অনেক দূর থেকে আমাকে ডাকে এবং আমাকে বিভিন্ন লোভ দেখায়, তোমাকে এটা দিব ওইটা দিব, তুমি চলে আসো, এই করো সেই করো। কিন্তু আমার মেয়েদেরকে আমি এগুলো বলি যে আমারে তো ডাকে, আজকে 25-30 বছর ধরেও আমাকে নেওয়ার চেষ্টা করতেছে, আমাকে নিয়ে যেতে চাচ্ছে। তো আমার মেয়েরা বলে আপনি যদি এবার যান, এবার গেলে হয়তো আপনাকে মেরেও ফেলতে পারে, কারণ আপনি তো আর ওনার কথা শোনার নাই, ওনার কথা ওভারটেক করে ওনার কথা না মাই না আপনি পানিতে পা দিছেন বা আপনি চলে আসছেন, তো উনি আবার গেলে আপনাকে মারবে, হয়তো ওই ওনাদের কাছে আবারও আপনাকে ধরাই দিবে, তো আপনি আর যাইয়েন না। বা আমার মেয়ের আমাকে বলো, তো আমি স্বপ্নে দেখি এই 2 দিন পর পর আমি দেখি মরিয়মকে, এখনও দেখি যে আমাকে এই যে আপনাকে যেদিন আমি কথাগুলো বলি এরও কিছুদিন আগেও আমি এই স্বপ্নগুলো দেখি। তো আমি আমার বড় মেয়ের মাধ্যমে আপনাকে এই জিনিসগুলো পাঠাইলাম। আমি আমার 2 মেয়ে আমরা আপনার গল্প শুনি, আপনার গল্পের অনেক বড় ভক্ত আমরা, আমার ভালো লাগে এবং ভালো লাগে থেকে আমার মেয়ের অনুরোধে আমি আপনাকে এই কথাগুলো পাঠালাম বা আমার বড় মেয়ের ইয়েতে পাঠালাম। এই আপনি যদি পারেন আমাদের গল্পটা আপনি এই রেকর্ড করবেন, আমরা পরিবারের মানুষটা আমি এই গল্পটা শুনবো। আমার আব্বা আম্মা সবাই মারা গেছে, আমারও বয়স হয়েছে, আমিও যে কোনো সময় চলে যেতে পারি, কিন্তু আপনার মুখে আমার এই জীবনের গল্পটা শুনলে আমি অনেক খুশি হব। আমি আপনার বাবার বয়সী, আমি আপনার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, শুরুতেই সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে পিয়াস ভাইয়ের জীবনের এই গল্পটা শোনার জন্য। আচ্ছা, এখানে যে নামগুলো দেওয়া, পিয়াস, মাহি বা হচ্ছে মরিয়ম, এই নামগুলো আমাদের নিজেদের দেওয়া নাম। গল্পটা সত্যি, কিন্তু নামগুলো হচ্ছে আমাদের কাল্পনিক। তো এই গল্পটা আসলে মানে আমার কাছে ভীষণ অবাক লেগেছে যে এটা কিভাবে সম্ভব। এবং ওনার যে মেয়ে আছে, বড় মেয়ের নাম হচ্ছে ফাইজা আক্তার। এই ফাইজা আক্তার মনির মাধ্যমে আমার গল্পটা পাওয়া। ফাইজা আক্তার মনি ওনার বাবার থেকে গল্পটা নিয়ে তিনি আমাকে লিখে পাঠিয়েছেন। তো স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি ফাইজা আক্তার মনিকে, এবং তার কারণে এত চমৎকার সুন্দর একটা গল্প আমি পেলাম। গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং আমাদের আজকের গল্পের পিয়াসকে নিয়ে যদি কিছু বলার থাকে সেটাও বলবেন। আজ এখানেই বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।